হয়ে গেল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা ওয়েব সিরিজ ভোগের ট্রেলার লঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম ভট্টাচার্য, পার্নো মিত্র, অভিক সরকার। সেটা দুটো আলাদা মাধ্যম, যেটা বারবার বলার চেষ্টা করলেও তাদের এই দাবিটা বা বায়নাটা থাকে। মানে সবটা মিলিয়ে মনে হয়েছিল খুব একটা এক্সাইটিং একটা প্রসেস হতে পারে ভোগ বানানো। এবং ভোগ আমার যা যা সুপারন্যাচারাল হরর ভিত্তিক গল্প বাংলায় আমি যা পড়েছি গত 5 বছরে, তার মধ্যে সব থেকে প্রিয় গল্প। অভিজ্ঞতার সঙ্গে আমার এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। অভিজ্ঞতাকে আমি বলতে বলবো আগে যে ওনার কেন মনে হয় যে গল্পটা আমার কাছে। পরমব্রতর সঙ্গে আমার ভোগের অনেক আগে থেকেই আলাপ। পরমব্রত তারপরে কাজের সূত্রে আলাপ হয়েছিল, তারপরে ব্যাপারটা আরও অনেক বিষয়ে আলোচনা করতে করতে একটা সৌহার্দ্যের জায়গায় পৌঁছেছে। এর আগেও আমি জানি যে উনি পছন্দ করেন বিভিন্ন ধরনের অকাল্ট বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন, এবং শুধুমাত্র ভয় বা ধর্মীয় বিষয় হিসেবে নয়, সমাজবিদ্যার একজন ছাত্র হিসেবে তিনি ব্যাপারটাকে দেখেন, যেটুকু আমি বুঝেছি। এবং সেটাও আমার নিজের একটা পড়া পছন্দের বিষয়। সেইখানে আমার এবং পরমব্রতের মধ্যে একটা, যাকে বলে ভাবনা চিন্তার মধ্যে একটা সাযুজ্য আছে, সামঞ্জস্য আছে। এবং প্রথম যখন আমার সঙ্গে পরমব্রত আলাপ হয়, প্রথমেই বলেছিলেন যে আপনার গল্পটা আমি শুনেছি, এবং তখন আমি কোথাও একটা মানে সন্ধ্যাবেলা বোধহয় হাঁটতে বেরিয়েছিলাম, ফাঁকা রাস্তা, একা একা হাঁটছিলাম এবং হেডফোনে শুনছিলাম। খানিকক্ষণ বাদে মনে হলো যে আশেপাশে কেউ নেই কেন, এবং আমার ড্রাইভার কোথায়। তো সেই রকম পছন্দের গল্প পরমব্রত আমার শুনে খুব ভালো লেগেছিল যে এই মুহূর্তে সবচেয়ে যাকে বলে ক্ষমতাশালী পরিচালক এবং অভিনেতা, তার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তাহলে খুব একটা খারাপ লিখিনি আর কি এরকম। তো যাই হোক, তারপরে উনি বলেন যে উনি চান এটা নিয়ে গল্প করতে, আরও অনেক গল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন, সেগুলোর সত্য নিয়ে কথাবার্তা হয় আছে ওনার কাছে। এবং আমি অত্যন্ত আশাবাদী যে পরমব্রতর কাছে ভোগ গল্পটা এতটাই পছন্দের এবং আমরা এত আলোচনা করেছি, আমি 100% বেশি নিশ্চিত যে এর থেকে ভালো বোধ আগে করতে পারতাম। তারপরে গল্পটা যদি তুমি ছোট করে বলো, মানে তারপরে মানে বলতে যেটা যেটা শেষ হলো তারপরে আর কি, মানে ওটা সত্যি কথা যে ভোগ আমি যখন আমি আসলে অডিও স্টোরিটা আগে শুনেছি, তারপর গল্পটা পড়েছি। এবং তার আগে ইনসিডেন্টালি অভিজ্ঞতার অনেকগুলো গল্পর মানে মানে সিনেমা রূপ দেওয়ার দাবি আমি ওনার কাছে জানিয়ে রেখেছি। তো ভোগ কিন্তু আমি প্রথম শুনিনি অভিজ্ঞতার গল্প। আমি অভিজ্ঞতার সম্পূর্ণ অন্য দুটো গল্প আগে শুনেছি, কালিয়া মাসান এবং ঘোড়া ভৈরবীর মার, এবং তখনই সেগুলো সত্যের জন্য ওনার এবং ওনার প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ভোগটা আমার শোনা হচ্ছিল না, সামহাউ শোনা বা পড়া হচ্ছিল না। তো করতে করতে আমি একটি ভারতবর্ষের একটি অন্য প্রান্তে ছিলাম, সেখানে সন্ধ্যাবেলা একদিন আমি হাঁটতে বেরিয়েছি আমার কাজের শেষে, এবং আর 1 ঘন্টা হাঁটবো এরকম একটা প্ল্যানে আমি ওটা শুনতে আরম্ভ করেছি। শেষের দিকটাতে আমি বুঝলাম যে আমি সেদিনকে মানে হাঁটতে বেরোনোটা আমার ঠিক হয়নি, মানে অন্তত ভোগ শুনতে শুনতে হাঁটতে বেরোনোর ঠিক হয়নি, কেননা আমার হাঁটাটা শেষ করতে করতে 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। এবং আমি যেখানে ছিলাম সেটা খুব জনবসতিপূর্ণ এলাকা নয়। তো তার ফলে আমার মনে হলো যে একটু একটা অটোরিক্সা পেলে ভালো হয় আর কি এই মুহূর্তে, আর একটা মানুষের দেখা পেলে ভালো হয়। তো এইগুলো যখন ঘটে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, তার মানে এই গল্পটার মধ্যে দম আছে। মানে এটা কেন আমি ছোটবেলা থেকে এই ভয়টাকে এনজয় করেছি, এই ভয়টা থেকে দূরে পালাই। আমি মানে প্রচন্ড ভালোবাসি ভয় পেতে, মানে ভয় পেতে মানে পর্দায়। এমনি জীবনে ভয় পেতে ভালো খুব একটা কেউই বাসে কিনা আমি জানি না, কিন্তু পর্দায় আমি ভয় পেতে ভীষণ ভালোবাসি। এবং আমি মনে করি যে সেই ভয়টা যদি আমি ভালো না বাসি ভয় পেতে, বা ভয় পেতে আমি যদি না জানি পর্দায় কিছু দেখে বা পাতায় কিছু পড়ে, আমি ভয়টা দেখাতেও পারবো না কিন্তু মানুষকে। আগে ভয়টা পেতে হবে, মানে ভয় পাওয়ার বোধটা যদি আমার থাকে, তবেই সেই বোধটা অন্য মানুষের মধ্যে আমি সেই বোধটাকে ট্যাপ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। আর পার্নো আর ছবি, গল্প শোনা, গল্প পড়া এবং গল্প দেখা তো ইন্টারনেসলি ডিফারেন্স আছে যেটা বলি। তো সেক্ষেত্রে তুমি এটাকে কীভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলে পরিচালনা? তুমি যে কথাটা বললে 3টের মধ্যে পার্থক্য আছে, শুনেও ভালো লাগলো, কেননা আপামর বাঙালি পাঠক ভাবেন যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, লেখকরা অনেক বেশি বোঝে, তারা ক্লিয়ারলি বলে যে না, একটা গল্প তো আমি লিখেছি, সেটা আমার তো কাজ একটা পাতা নিয়ে বসে লেখা। সেটাকে আমি তো একটা উদাহরণ দিচ্ছি, ধরো অভিজ্ঞতা লিখলেন কোথাও একটা, হ্যাঁ, যে এরপর এক্স ক্যারেক্টার পরের পর খুন করতে লাগলো, ঠিক আছে, ওইটা লিখতে লাগবে ওনার একটা পাতায় 3টে লাইন। হ্যাঁ, এটা চিত্রায়িত করতে আমার লাগবে অন্তত 3টে দিন
এবং অন্তত 3 শিফট করে শুট, হ্যাঁ, এবং অন্তত প্রতিদিন 60 জন করে লোক ইউনিটে, ঠিক আছে? তো বুঝতেই পারছো মাধ্যম দুটো আলাদা। কিন্তু এটা আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বাঙালি পাঠক অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তাদের মনে হয় যে এক্স্যাক্টলি যেটা পড়েছি আমি সেটাই দেখতে চাই। তাতে তাদের কোথায় মাধ্যমটা আলাদা, কেন এটা আলাদা করতে হয়েছে, এটা অনেক সময় বুঝিয়ে বলা যায় না। এটা নিয়ে আমি জাজ করছি না, এটা নিয়ে দোষও দিচ্ছি না। অন্তত এটা ভালো লাগে দেখে যে বাঙালিরা এখনো বই পড়েন বা গল্প শুনতে ভালোবাসেন, সেটাই বা কম। কিন্তু হ্যাঁ, মাধ্যম বিশেষে আলাদা হয়, মাধ্যম বিশেষে গল্পের চলন আলাদা হয়। সেই গল্পের চলনটাকে সাজাতে হয় আমার মাধ্যম অনুযায়ী। এক্ষেত্রে ভোগের ক্ষেত্রে একটা সুবিধা ছিল যে আমায় খুব কম কাজ করতে হয় জিনিসটা, কেন ভোগ জিনিসটা তৈরি করা অনেকটা ওরকম হবে, লেখাই অভিজ্ঞতার এরকম অন্য অনেক গল্প আছে যেগুলোতে কিন্তু আমি যখন কাজ করছি লেখালেখি যখন করছি ওগুলোকে ভিত্তি করে, তখন কিন্তু সেটাতে আমাকে আরেকটু সিনেম্যাটিক স্ট্রাকচারে ফেলতে হচ্ছে। কিন্তু ভোগ নিয়ে আমার সেই তুলনায় অনেক কম কাজ করতে হয়েছে, স্ট্রাকচারালি অনেক কম কাজ করতে হয়েছে, যে কারণে ভোগ অরিজিনাল গল্পটা মানে একদম এক বলা যেতে পারে, মানে 95% এক। সাহিত্য নির্ভর ছবিগুলো করতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে তোমার কি সাহিত্যের ওপর প্রেম আছে এই ধরনের? না, আমি যে সাহিত্য নির্ভর অনেক ছবি নিজে পরিচালনা করেছি এমনটা তো নয়। আমি শুধু ওই অলৌকিক স্পেসটাতেই শুধু সাহিত্য নির্ভর কাজ করেছি। তো আগামীতে কখনো সাহিত্য নির্ভর কাজ করতে হলে যদি খুব জনপ্রিয় সাহিত্য হয় সেটা একটু সাবধান থাকবে ওটা নিয়ে। তো স্পর্শকাতর বিষয় জিনিসগুলো, তো সেটা আগামীতে দেখা যাবে, সেটা অন্য কোনো জনরায় সেটা করতে চাইবো কিনা। আপাতত আমি সাহিত্য নির্ভর কাজ করতে হলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব মানে অলৌকিক সাহিত্য নির্ভর করা যায়। পার্নো আর অনির্বাণকে কাজে নেওয়ার মানে এখানে কাজ করার ব্যাপারটা যদি আমি একটু আগেই বললাম যে আমি অনির্বাণের কারণটা হচ্ছে যে অনির্বাণ আমার অতীনের জন্য একজন মানে ধর অভিনেতা তো অনেকেই আছে, সবাই খুব ভালো, কেউ একটু কম ভালো, কেউ একটু বেশি ভালো। আমার একজন পারফর্মার দরকার ছিল যে নিজেকে মানে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে পারে, ফিজিক্যালি যে পরিবর্তন করতে পারে, এবং সেটা শুরু থেকেই একটা অন্য চুল দাড়ি করে ওরকম পরিবর্তন না, ওরকম পরিবর্তন তো বাহ্যিক পরিবর্তন, যার একটা মানসিক একটা মানে ভিতর থেকে যার একটা পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটাকে যে তার শরীরের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। তো অনির্বাণ আমার বিশ্বাস অনির্বাণ এই আমাদের পরবর্তী প্রজন্মের বা এই সময়ের মানে সব থেকে কমপ্লিট অভিনেতা বলে আমার মনে হয়। তো সেই কারণে আমি যবে থেকে ভোগ বানাবো ঠিক করেছি তবে থেকে আমি অনির্বাণ ছাড়া আর খুব একটা নড়িনি, এবং সেটা কেন সেটা বোধহয় আপনার ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন আর কি, যে মানে সেটা যখন সিরিজটাও দেখবেন না, যখন ওর চেঞ্জটা যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে কেন অনির্বাণকে দরকার ছিল। এবার পার্নোর কথা বলি। পার্নোকে এক্স্যাক্টলি পার্নোরটা যাকে বলা যায়, ইংরেজিতে একটা কথা আছে অ্যান্টি কাস্টিং, প্রো কাস্টিং একটা হয়, সেটা হচ্ছে যে আমাকে আমার মতো দেখতে, মোটামুটি একটা সুশ্রী দেখতে, ধরে নিন একটা চশমা পরি, ইংরেজি বাংলা দুটো ভালো বলতে পারি, একটা ভদ্রঘরের ছেলে বোঝা যায়, একটু পড়াশোনা করেছি সামান্য, এরকমই চরিত্র একটা আমার জন্য দেওয়া হলো। আমার কাছে ওটা কেক বল। হ্যাঁ, আমাকে যদি কেউ একটা মানে ধরুন একটা মালদার বা একটা ধরুন বালুরঘাটের একটা একেবারে প্রান্তিক একটা চরিত্র করতে বলে, এক তো হচ্ছে অভিনেতা হিসেবে সেটা আমার দারুণ লাগে যে আমি তো যে লোকটা নই, আমার যখন এই সুযোগটা দেওয়া হচ্ছে আমি তখন আমার সবটুকু দেওয়ার চেষ্টা করব। আর এটাকেই অ্যান্টি কাস্টিং বলে। এবার এটা কারোর চেহারায় থাকতে হয়। পার্নোর চেহারায় ডামরি আছে একজন, পার্নো সেটা অনেক শহুরেপনা নানা রকম কিছু ঢাকা থাকে। তো এটা একজন পরিচালক হিসেবে আমার মনে হয় আমার একটা কাজ যে এই বাহ্যিক আড়ম্বরের মাঝখান থেকে মধ্যে থেকে আমি আসল মানুষটাকে দেখতে পাচ্ছি। তুমি কতটা স্যাটিসফাইড? প্রচন্ড, মানে ভাবা যায় না। আমি অন্য কোনো কাজ নিয়ে আজকে আগামীতে যদি ভোগ অন্য কোনো ভাষায় কখনো হয় এবং সেটা যদি তার দায়িত্বে যদি আমি থাকি, না আমি কিন্তু খুব অনির্বাণ এবং পার্নোকে এবং সুদীপাদি এবং রনিদা এদের প্রত্যেককে ভীষণ মিস করব। এক কথায় ভোগ নিয়ে কি বলবে? আমার করা সব থেকে এখনো অবধি গুরুত্বপূর্ণ এই জনরাতে, এই অলৌকিক সুপারন্যাচুরাল হরর জনরাতে আমার করা এখনো অবধি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। রিলিজ হচ্ছে, মানে লঞ্চিং এটা করছি, ফার্স্ট মে সবাই দেখো, এটাই বলতে পারি এখন আপাতত। তাছাড়া আমার মনে হয় অনেকেরই প্রিয়, খুবই প্রিয়।
আমারও সেরকম ভীষণ করে প্রিয়, ভীষণ কাজের গল্প এবং কাজ করে খুবই ভালো লেগেছে, স্পেশালি উইথ অনির্বাণ। অনেকদিন পর কাজ করলাম অনির্বাণের সাথে, পরমের ডিরেকশনে প্রথমবার কাজ করলাম, দুজনে একসাথে প্রচুর ছবি করেছি আগে, বাট এখানে কাজ করে একদম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আবার বলবো ফার্স্ট মে আমাদের ভোগ আসছে, হয়েছে প্লিজ। আর চরিত্রটা নিয়ে যদি বলেন কতখানি ভয় লেগেছে দেখে? হ্যাঁ, গাম্ভীর চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, কারণ রেফারেন্স পয়েন্ট তো কিছু নেই, মানে অফকোর্স অয়ন্তিকার মানে সানডে সাসপেন্সে যেটুকু শুনেছি, বাট অডিও স্টোরি আর ভিজুয়াল রেপ্রেজেন্টেশনের মধ্যে একটা বিশাল তফাৎ থাকে, সো সেটা আর কি একটু চ্যালেঞ্জিং তো ছিল, বাট করণ ছিল, ডিসকাস করে পার্টটা করেছি। অনির্বাণের জন্য একই প্রশ্ন, যে চরিত্রটা তো দেখলাম যে আমরা, কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? অনেকটাই, কারণ এই ধরনের চরিত্রে সত্যিই আমি প্রথমবার অভিনয় করছি। ডিভোশন, অবসেশন, এক ধরনের ম্যাডনেসে চলে যাচ্ছে, যেটা সেই রকম একটা এতগুলো লেয়ারে এতগুলো জিনিস একসঙ্গে একটা চরিত্রে, এবং ভোগের মতো জনপ্রিয় একটা গল্প, যে চরিত্রটি ইতিমধ্যেই মানুষের কাছে এক রকমের চেহারা পেয়েছে, পাঠ হিসেবেই হোক বা অডিও স্টোরি হিসেবেই হোক। যদিও সেটা নিয়ে যে খুব চিন্তিত থেকেছি বা মাথা ঘামিয়েছি তা নয়, আমি নিজের মতো করে পরিচালকের নির্দেশেই চরিত্রটি গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা ট্রেলারের এই রিয়াকশন বা প্রতিক্রিয়া থেকে বুঝতে পারছি যে মানুষের মধ্যে একটা অধিক আগ্রহ রয়েছে এটি দেখার, সেটা জেনে খুব ভালো লাগছে। আর করণদাকে থ্যাংক ইউ, হইচইকে থ্যাংক ইউ, এসডিএফকে থ্যাংক ইউ যে আমাকে এরকম একটা অন্য রকমের রোলে এক্সপ্লোর করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। মানুষের ভালো লাগলে সেখানেই আমাদের পরিশ্রম সার্থক হবে, কারণ মানুষের ভালোবাসা ছাড়া তো অভিনেতা হয় না, আর আমরা তো জানি যে ভালোবাসাই সব থেকে বড় পণ্য। ভোগ নিয়ে যদি এক কথায় কিছু বলতে হয়, কি বলবেন? দেখুন